আসসালামু আলাইকুম। গ্রিন ফিচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান এর বিশেষ করে খাদ্য পুষ্টি ও পরিপাক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যে কোশ্চেনটি প্রায় দেখা যায় এই রোগ, বিশেষ করে আমরা যদি বলি রিকেটস রোগ, এই রিকেটস রোগ সম্পর্কিত বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা জানি যে বিশেষ করে বোর্ড পরীক্ষা সহ স্কুলে যে সকল পরীক্ষা হয় এই অধ্যায় থেকে কিন্তু এই রোগ সম্পর্কে অনেক তথ্যই এসে থাকে। তো এখন আমরা যদি বলি যে সাধারণত এই রিকেটস কিন্তু আসলে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ছত্রাক এর অভাব বা বিশেষ করে এই ধরনের কোনো জীবাণুর আক্রমণে কিন্তু এই রিকেটস রোগ হয় না। রিকেটস মূলত ভিটামিনের অভাবজনিত একটি রোগ। তো কোন ভিটামিনের অভাবের কারণে হয় আমরা যদি বলি এই ভিটামিন ডি এর অভাবে সাধারণত রিকেটস রোগটি হতে পারে। এখন এই রিকেটস রোগ সাধারণত কাদের ক্ষেত্রে বেশি হয়? রিকেটস রোগ বিশেষ করে যারা শিশু অর্থাৎ যাদের বয়স 2 থেকে 5 বছর এদের ক্ষেত্রে এই রোগের লক্ষণগুলো প্রকাশ হওয়ার সম্ভাবনা দেখা যায় বেশি। এখন এই রিকেটস রোগ যদি দেখা যায় যে কী কারণে রিকেটস রোগগুলো হতে পারে, রিকেটস রোগ বেশ কয়েকটি কারণে হতে পারে। এর মধ্যে আমরা যদি বলি এই ভিটামিন ডি জাতীয় যে সকল খাবার রয়েছে অর্থাৎ তেল চর্বি বা বিশেষ করে যদি আমরা বলি মাছের চর্বি, এছাড়াও দুগ্ধ জাতীয় খাবার অর্থাৎ ঘি, মাখন বা দুধ এই ধরনের খাবার যদি কেউ কম খায়, পাশাপাশি যদি আমরা বলি লিভার বা বিশেষ করে যদি আমরা বলি কলিজা বা এই ধরনের খাবারের মধ্যে কিন্তু দেখা যায় ভিটামিন ডিটা বেশি থাকে, বিধায় এই খাবারগুলো যদি কেউ কম খায় সেক্ষেত্রে তারা রিকেটস হতে পারে। এছাড়াও সূর্যের আলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। বিশেষ করে আমাদের দেশে আমরা যেহেতু একটা সাধারণত ডেভেলপিং একটি কান্ট্রি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের দেশে কিন্তু এই ভিটামিন ডি এর চাহিদা সাধারণত দেখা যায় যে শিশুদের ক্ষেত্রে তারা কিন্তু এই সূর্যের আলো থেকেই ভিটামিন ডি এর চাহিদা অনেকাংশেই পূরণ করে থাকে। এখন এখানে কিছু কথা যদি বলে নেই, সেক্ষেত্রে ইউরোপ আমেরিকায় দেখা যায় অনেক সময় বা বিশেষ করে আমরা যদি বলি ওয়েস্টার্ন যে সকল কান্ট্রি রয়েছে এখানে কিন্তু সূর্যের আলো অনেক সময় দেখা যায় প্রচুর তুষার, প্রচুর ঝড়, এক্ষেত্রে দেখা যায় এখানে অনেক দিন বা মাঝে মাঝে সূর্যের আলো তেমন দেখাই মিলে না। তো এই সকল দেশে আসলে এই দেশের যে বাচ্চা বা শিশু রয়েছে এরা কিভাবে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করে? এখন দেখা যায় ওই বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিন্তু অনেকটাই উন্নত, বিধায় ওরা কিন্তু বিভিন্ন ধরনের যে খাবারগুলো রয়েছে বিশেষ করে ভিটামিন ডি সমৃদ্ধ যে সকল খাবার, এই সকল খাবার কিন্তু তারা শিশুদেরকে বেশি দিয়ে থাকে, বিধায় তাদের কিন্তু ওই সূর্যের আলোর উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওভাবে নির্ভর হতে হয় না। কিন্তু আমাদের দেশে যেহেতু কিছুটা হলেও আমাদের কিছু লিমিটেশন থাকে, যে কারণে আমাদের শিশুদের জন্য কিন্তু এই সূর্যের আলোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করার ক্ষেত্রে অংশগ্রহণ করে থাকে। এখন এই সাধারণত রিকেটস রোগগুলো হলে কি হয় বা লক্ষণগুলো কি? এখন রিকেটস রোগের লক্ষণ সাধারণত আমরা যদি বলতে চাই সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে শিশুর সাধারণত যে হাড় বা অস্থিগুলো থাকে বিশেষ করে পায়ের এবং হাতের এবং বুকের যে অস্থিগুলো থাকে এই অস্থিগুলো অনেকটা বেঁকে যায়, বিশেষ করে ধনুকের মতো হয়ে যায়, অর্থাৎ অনেকটা এই ধরনের শেপ হয়ে যায়। এছাড়াও যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ওই শিশুটির সঠিকভাবে বৃদ্ধি হয় না। অনেক সময় দেখা যায় শিশু জন্মের পরেই এই যদি রিকেটস রোগের হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে দেখা যায় লক্ষণের মধ্যে কপালের বিশেষ করে এই যে অস্থিগুলো থাকে বিশেষ করে করটিকার যে অস্থি, এই অস্থিটা কিন্তু অনেকটাই বাঁকা হয় অর্থাৎ উপরের দিকে ফোলা। এছাড়াও আমরা যদি বলতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে এই রিকেটস রোগ হলে কিন্তু শিশুর বৃদ্ধি স্বাভাবিকভাবে হয় না, বিধায় শিশু অনেকটা ব্রাহ্মণ প্রকৃতির হতে পারে। এছাড়াও রিকেটস রোগ হলে দেখা যায় যে সাধারণত ওই বাচ্চার জ্বর, ঠান্ডা এই ধরনের রোগগুলো বেশি হতে থাকে এবং এই বুকের পাঁজরগুলো বিশেষ করে আমরা যদি বলি এই বক্ষপিঞ্জরগুলো অনেকটা বুকের সঙ্গে লেগে যায়। রিকেটস রোগ হলে আরও আমরা যদি বলতে চাই রিকেটস রোগ হলে সাধারণত দেখা যায় ওই শিশুর সাধারণত সে অনেকটা দুর্বল হয়ে যায়, দেহের ভার সাধারণত তার পা বহন করতে পারে না, যে কারণে তার পায়ের হাড়গুলো খুব অল্প সময়ের মধ্যেই বাঁকা হয়ে যায়। এখন আমি যদি এক্ষেত্রে বলতে চাই যে শুধু কি শিশুদেরই হয়? না, শিশুদের ছাড়া যদি অনেক সময় বয়স্কদের ক্ষেত্রে এই রোগগুলো হতে পারে, সেক্ষেত্রে দেখা যায় সেই রোগগুলো এই রিকেটস রোগকে তখন আমরা বলি
তখন আমরা কি বলবো, এই বৃদ্ধ বয়সে যে রিকেটস রোগ বা এই ধরনের যে সমস্যাগুলো হয় সেটাকে বলা হয় অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস এই রোগটা সাধারণত বয়স্কদের ক্ষেত্রে হলে পরে এই অস্টিওপোরোসিস আমরা বলে থাকি। এখন এই রিকেটস রোগ থেকে সাধারণত কিভাবে আমরা নিজেদেরকে বা বিশেষ করে শিশুদেরকে রক্ষা করতে পারি? তো রক্ষা করার প্রথম উপায় আমি যদি বলতে চাই আমাদের দেশের প্রেক্ষাপটে, সেক্ষেত্রে প্রত্যেকটা শিশুর জন্মের পরেই বিশেষ করে শিশুদেরকে সাধারণত একটা নির্দিষ্ট সময় 1 থেকে 1.5 ঘন্টায় তাদের রোদ্রে রাখতে হবে। যেহেতু এটি ভিটামিন ডি, সেই ভিটামিন ডি কিন্তু সূর্যের আলো থেকে আমরা বেশি পাই, বিধায় রোদ্রে রাখতে হবে, বিশেষ করে তার চোখ এবং প্রজনন অঙ্গটাকে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টায় রোদের মধ্যে রাখতে হবে। এক্ষেত্রে দেখা যায় ভিটামিন ডি এর চাহিদা অনেকাংশে পূরণ হয়। এছাড়াও শিশুদেরকে সাধারণত বাইরে, অর্থাৎ বাসার বাইরে যেন তারা বের হয়ে একটু খেলতে পারে সেই পরিবেশটা অবশ্যই রাখতে হবে। শিশুদের জন্য যে খাবারগুলোর কথা বললাম, অর্থাৎ কিছু পুষ্টিকর খাবার, যে দুগ্ধজাতীয় খাবার, তেল, যেরকম আমরা যদি বলি ঘি, মাখন, এছাড়াও যে সাধারণত মাছের তেল, এছাড়াও যদি বলতে পারি কিছু উদ্ভিজ তেল যেরকম সরিষার তেল, এই ধরনের কিছু খাবার রয়েছে। এছাড়াও বিশেষ করে কলিজা, এই ধরনের খাবারগুলো যদি আমরা ওই সাধারণত বাচ্চাদের দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু তাদের এই রিকেটস রোগটা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম থাকে। এছাড়াও বাচ্চাদের প্রতি সাধারণত তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। যদি এই ধরনের কোনো লক্ষণ প্রকাশ পায়, তাৎক্ষণিকভাবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু ডাক্তাররা ট্রিটমেন্ট করে বা বিশেষ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, বিশেষ করে দেখা যায় বায়োপসি করে, তারা কিন্তু এই রোগটা নির্ণয় করে থাকে এবং এর যথাযথ ট্রিটমেন্ট তারা দেওয়া শুরু করে। তো এই রিকেটস সম্পর্কে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, উপরোক্ত আলোচনা থেকে আমি যদি কনক্লুশনটা বলি, সেক্ষেত্রে বলতে পারি অবশ্যই শিশুদেরকে জন্মের পরে রোদ্রে মানে সবসময় ঘরের মধ্যে রাখতে হবে তা নয়, অবশ্যই বাইরের যে পরিবেশ, প্রকৃতি বা এই প্রকৃতির সঙ্গে তাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। পাশাপাশি তাদের কিছু পুষ্টিকর খাবার অবশ্যই নিশ্চিত করতে হবে। তো আশা করি আজকের যে এই রিকেটস সম্পর্কে যে তথ্যগুলো বললাম, তথ্যগুলো হয়তো খুব সহজেই বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।